আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছেন। আমি রাত 12টার পরে প্রতিদিন আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসছি। এই জন্যই যে আপনারা যাতে এই বিষয়ে উদ্বুদ্ধ থাকেন, কোনোভাবেই যেন ফ্রাস্ট্রেশনে না পড়েন, হতাশা যেন আপনাদের ছুঁতে না পারে। এটাই কিন্তু আমাদের লক্ষ্য, গ্রিন টাচ পরিবারের লক্ষ্য। আপনারাও গ্রিন টাচের পরিবারের অন্তর্ভুক্ত আমি মনে করি। তো যাই হোক, আমি আমার থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমরা আসলে কোন বিষয়ে আলোচনা করব। সে আলোচনার প্রসঙ্গে চলে যাচ্ছে। দেখেন, আমাদের ধ্যান ধারণা আর বাস্তবতা এই দুইটার মধ্যে তফাৎ কতটুকু। অ্যানালাইটিক্যাল অর্থাৎ অ্যানালাইসিস নিয়ে, অর্থাৎ আপনি সেলফ অ্যানালাইসিস, আপনার আত্মবিশ্লেষণ, বাস্তবে আসলে কি ঘটে এবং আপনি কি করতেছেন সে বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করতেছি। দেখেন, আপনার ধারণা এটা হতে পারে সম্ভাব্য, আবার হতে পারে ঠিক, আবার হতে পারে ব্যাঠিক। তো আমি আমার মতো করে আলোচনা করতেছি। দেখেন, ধারণাটা হলো, দেখেন আমি যদি ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করি, এমসিকিউ অংশে, যেখানে ওয়েবসাইটে দেওয়া আছে, ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে, এটা কিন্তু আপনাদের যে এইচএসসির যে সিলেবাসটা, দ্যাট মিনস আপনাদের যে বোর্ড বুক, এটার আলোকে প্রশ্ন করার কথা ওয়েবসাইটে এইভাবেই বলা আছে যে আপনার পাঠ্য বইয়ের আলোকে প্রণীত হবে, ইংরেজি পাঠ্য বইয়ের আলোকে প্রণীত হবে প্রশ্নপত্র, বাংলা পাঠ্য বইয়ের আলোকে প্রণীত হবে প্রশ্নপত্র। এভাবেই কিন্তু আলোচনা করা আছে। তো আমরা এই কথাটার উপরে বেস করে, এটাকে চিন্তা করে আমরা কি করি, দেখেন আমাদের ধারণা, যেহেতু আমরা 1.5-2 বছর সময় পেয়েছি, আমরা কি করার জন্য, অ্যাডমিশন টেস্টে প্রিপারেশন নেওয়ার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য। তো এখন দেখেন, সমস্যা যেটা হয়ে দাঁড়াইছে যে আপনি হয়তো এইভাবে ভাবতেছেন, বিষয়টা এরকম যে আপনার টেক্সট বুক, ইংরেজি টেক্সট বুক যেটা, এই বইয়ের মধ্যে যে ইউনিটগুলো আছে এবং যে লেসনগুলো আছে, ইউনিট ভিত্তিক এবং লেসন ভিত্তিক যে ভোকাবুলারিগুলো দেওয়া আছে, অর্থাৎ কি দেওয়া আছে, সিনোনিম, শব্দার্থ, প্রথমে ওয়ার্ড, মেইন ওয়ার্ড, তারপরে তার সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, গ্রুপ ভার্ব, এগুলো আমরা বোর্ড বই ভিত্তিক, এগুলো কিন্তু এই ধরনের বাজারে অনেক ভালো মানের বই আছে। সে বইগুলো আপনি কিনে সেই বইগুলো থেকে সিনোনিম, অ্যান্টোনিমস, ভোকাবুলারি, স্পেলিং বা অন্য অন্য সাইট আপনি খুব ভালোভাবে পড়ে যাচ্ছেন এবং বইটা কয়েকবার ছাড়িয়ে ফেলেছেন। বাট যখনই আপনি পরীক্ষা ফেস করতে যাচ্ছেন বা পরীক্ষা হচ্ছে, তখন কিন্তু আপনি তালগোল পাকিয়ে যাচ্ছে, কোনোটাই কমন পাচ্ছেন না এবং আপনি কি করবেন কি না করবেন এই হতাশায় ভুগছেন। আমার ধারণা কি ঠিক? হ্যাঁ, এই ধরনের, দেখেন আপনি কিন্তু সময় মতো এই যে এতগুলা ভোকাবুলারি আপনি মুখস্থ করলেন, এতগুলা সিনোনিমস পড়লেন, এতগুলা অ্যান্টোনিমস পড়লেন, এতগুলা স্পেলিং পড়লেন, এতগুলা গ্রুপ ভার্বস পড়লেন, ফ্রেজাল ভার্বস পড়লেন, প্রেজেন্ট আইডিয়মস পড়লেন, এত কিছু পড়লেন, কিন্তু তার কোনোটাই আপনি পরীক্ষার মধ্যে ফেস করতে যায় পেলেন না। কেমন লাগবে আপনার? এটাই কিন্তু ঘটে। কিন্তু আসলে দেখেন, এটা হলো আপনার ধারণা যে টেক্সট বই থেকে আমরা যেগুলা পড়তেছি, টেক্সট থেকে সেটা পড়তেছি আমরা সিনোনিমস, অ্যান্টোনিমস, স্পেলিং, ঠিক আছে, আর এখানে পড়তেছি আমরা গ্রুপ ভার্বস, ফ্রেজাল ভার্বস, গ্রুপ ভার্বস ফ্রেজাল ভার্বস একই, ফ্রেজেস অ্যান্ড আইডিয়মস, এগুলো কিন্তু আমরা পড়তেছি। এম আই রাইট অর নট? আপনি দেখেন তো, চিন্তা করে, এগুলোই কিন্তু আমরা করছি। হ্যাঁ, কিন্তু দেখেন বাস্তবতা কি। বাস্তবতা আমি দেখাই যে, ধরেন আপনাদের একটা প্যাসেজ আছে, আর্ট অ্যান্ড মিউজিক নামে একটা ইউনিট আছে। এই ইউনিটের ফার্স্ট লেসনটার নাম হলো হোয়াট ইজ বিউটি। হোয়াট ইজ বিউটি। এখন আপনি লক্ষ্য করেন, এই অংশটার মধ্য থেকে যে প্রশ্নটা এসেছে খ ইউনিটে, আমি ইউনিট ভিত্তিক না, আমি আসলে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নে একটু আলোচনা করতে চাইতেছি। দেখেন, বিষয়টা হলো আসছে, লক্ষ্য করেন এইভাবে যে প্রশ্নটা হোয়াট ইজ বিউটি থেকে, পোয়েট্রি ইন, বাস্তবতা খেয়াল করেন, এভরি ল্যাঙ্গুয়েজ। এই যে কাব্য বা কবিতা, প্রত্যেকটা ভাষায় যে কবিতা, এটা কি করে, বন্দনা করে, সেলিব্রেটস, উদযাপন করে বা বন্দনা করে। দেখেন, সেলিব্রেটস বিউটি অ্যান্ড ট্রুথ, বিউটি অ্যান্ড ট্রুথ, খেয়াল করবেন আপনি। আচ্ছা, দেখেন এই বাক্যটা আছে,
পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ সেলিব্রেটস বিউটি অ্যান্ড ট্রুথ। আপনি এখানে পড়তেছেন কি পোয়েট্রি এর সিনোনিম, সেলিব্রেটস এর সিনোনিম, স্পেলিং, বিউটি এর ইন্টারসেন্স পড়তেছেন, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এটাকে কয়ভাবে লেখা যায় যে এই বিউটি এটা একটা নাউন, এর অ্যাডজেক্টিভটা হবে বিউটিফুল, ভার্বটা হবে বিউটিফাই, অ্যাডভার্বটা হবে বিউটিফুলি। এইভাবে কিন্তু আপনি পড়তেছেন, এম আই রাইট অর নট? হ্যাঁ, এবং আপনি কিন্তু খুব ভালো করেই পড়তেছেন। কিন্তু ওনারা যে প্রশ্নটা করতেছে ড্যাশ, এখানে ড্যাশ। আচ্ছা, এই ড্যাশের মধ্যে আপনার এখানে ধরেন এ নাম্বারে দিয়ে দিছে সো ডাজ আর্ট। এখন দেখেন এই যে এটা আপনার কিন্তু প্যাসেজের মধ্যে হুবহু এই বাক্যটা আছে, তারপরে যে বাক্যটা আছে ছোট বাক্যটা হুবহু এটা দেওয়া আছে। তো এটা এ নাম্বারে দিল, বি নাম্বারে দিল, সি নাম্বারে দিল, ডি নাম্বারে দিল। এখন আপনি খেয়াল করেন আপনার ধারণা আর বাস্তবতা সম্পূর্ণই আলাদা না? আসলে ঢাকা ইউনিভার্সিটি কি চায়? খেয়াল করেন কি চায়। সেটা চাই হলো যে আপনার এই টেক্সটটা পড়া আছে কিনা, এই প্যাসেজটা পড়া আছে কিনা, এই প্যাসেজ সম্পর্কে আপনার চমৎকার ধারণা আছে কিনা, সুন্দর ধারণা আছে কিনা। এইখানকার যে শব্দ, এই শব্দটা নিয়ে বিশ্লেষণ কিন্তু তা চায় না। এইখানে যেটা চাইতেছে এই প্যাসেজটা সম্পর্কে আপনার ধারণা আছে কিনা, এই প্যাসেজটা আপনার ব্রেনে ক্লিয়ার কিনা। আচ্ছা দেখেন এখানে যদি আমরা গ্রামাটিক্যাল নিয়ম অনুসারে করি, দেখেন প্রতিটা ভাষায় কাব্য সৌন্দর্য এবং সত্যের বন্দনা করে। প্রত্যেকটা ভাষায় কাব্য সৌন্দর্য এবং সত্যের বন্দনা করে, ঠিক আছে। এইখানে পরের বাক্যটা এটা হলো শিল্পকলাও তাই, ঠিক আছে। ও রুল অনুসারে যদি আমরা করি, যেমন ধরেন এখানে যদি বলি আমি ঢাকা যাব, আই উইল গো টু ঢাকা, সাপোজ এইভাবে আমি বাক্যটা লিখলাম। যে আমি একটু তুলনামূলক আলোচনাটা দেখাইতেছি। ধরেন এ বলতেছে আই উইল গো টু ঢাকা। আপনি যদি ঢাকায় থাকেন সমস্যা নাই, ঢাকা যাওয়ার দরকার নাই, আই উইল গো টু ঢাকা। এখন বি বলতেছে আমিও যাব, তুমি ঢাকা যাবে, আমিও যাব। তো আমরা এখানে লিখি আই উইল গো টু, আই উইল গো অলসো, ঠিক আছে। এরকম আমরা বিভিন্ন বাক্য লিখি, কিন্তু আসলে স্পোকেন ল্যাঙ্গুয়েজে যেভাবে বা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজে যেটা নেওয়া হয় আমিও তাই করব, ইংরেজিতে কি হবে, আগে লিখতে হবে আপনার অক্সিলারি ভার্বটা, ঠিক আছে। তারপরে কি আপনি কি লিখতে হবে না, সরি, আগে লিখতে হবে আপনার সোর পরে লিখতে হবে অক্সিলারি ভার্বটা, তারপরে লিখতে হবে সাবজেক্ট। ইজি হয়ে গেল। কিন্তু তদ্রুপ এখানেও কিন্তু তাই করা হয়েছে। প্রথমে লেখা হয়েছে সো, তারপরে অক্সিলারি ভার্বটা সেলিব্রেটস এর জন্য ডাজ বসছে, তারপরে কি সাবজেক্ট। সাবজেক্ট মানে পোয়েট্রি না? তো এটা মতো যেমন এইখানকার আমি আর এইখানকার আমি কিন্তু একজন না, তাই এই পোয়েট্রি তো না, আই পোয়েট্রির মতো আর্ট অন্য একটা বিষয়। তো যাই হোক, এই পোয়েট্রি হলো কাব্য আর আর্ট হলো শিল্পকলা। বলতেছে প্রত্যেকটা ভাষায় কবি কাব্য বা কবিতাগুলো সৌন্দর্য এবং সত্যের বন্ধনা করে, ঠিক আছে। শিল্পকলাও তাই করে। বিষয়টা কিন্তু এরকম, আমরা এটা বুঝলাম, কিন্তু কথা হলো এটা বোঝা কিন্তু বড় কথা না। বোঝা হলো এই প্যাসেজটা আপনি ভালো করে বুঝছেন কিনা, প্রত্যেকটা লাইন সম্পর্কে আপনার ধারণা আছে কিনা, এটাই কিন্তু মূল কথা। কিন্তু এখন আপনার মনের মধ্যে আর একটা প্রশ্ন এসে গেছে, আমরা কি পুরা প্যাসেজটা এভাবে পড়বো? ভাই আপনার জেনারেল নলেজ আছে না, কমন নলেজ, ঠিক আছে, সেটাকে একটু খাটান। আপনার এইখানে প্যাসেজের মধ্যে যে বাক্যগুলো আছে এই বাক্যগুলোকে হুবহু উঠাই দেয়। এখন ধরেন একটা বাক্য একটা প্যারাকেই শেষ করে দিচ্ছে, অর্থাৎ একটা অনুচ্ছেদে একটা বাক্য হয়ে গেছে। ওই বাক্যটা যদি উঠাইতে যায় তাহলে প্রশ্নপত্রের সংকলন হবে? হবে না। তার মানে এইখানে এমন কিছু কিছু বাক্য আছে, প্রত্যেকটা প্যাসেজের মধ্য থেকে 4টা বা 5টা বাক্য আছে, 3টা বা 2টা বাক্য আছে। পুরা বই বিশ্লেষণ করলে এরকম সর্বোচ্চ 500 বাক্য পাওয়া যায়, যে বাক্যগুলো আপনি অধ্যয়ন করলে আপনার 15টার মধ্য থেকে 7-8টা কভার হবে, ঠিক আছে। এই যে কাভারেজটা এটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু কোন বাক্যটা ইম্পর্টেন্ট সেটা আপনি বুঝবেন কিভাবে? কিচ্ছু না, এখানে ইম্পর্টেন্ট বলে কিছুই না। যে বাক্যটা স্মার্ট, যে বাক্যটা প্রশ্নের সংকলন হবে, অর্থাৎ যে বাক্যটা সর্বোচ্চ 1.5 লাইন, আপনার বইয়ে যে লাইনগুলো আছে যে বাক্যটা সর্বোচ্চ 1.5 লাইন, 2 লাইন হলেও প্রশ্নে আসবে না, ঠিক আছে। এই ধরনের একটা বাক্যের একটা প্যাসেজের ভিতরে বাক্যই পাবেন আপনি 4-5টা। যেমন পিস মুভমেন্ট থেকে একটা বাক্য আসছিল। দেখেন আমাদের এই ধারণা কিন্তু এই যে এই অংশে সিনোনিম অ্যান্টোনিমস কত কিছু নিয়ে, দেখেন পিস মুভমেন্ট নিয়ে খ ইউনিটে একটা প্রশ্ন আসছিল। দেখেন আমি এখানে লিখলাম পিস মুভমেন্ট, এই বাক্যটা আসছিল পিস মুভমেন্ট। আচ্ছা দেখেন এটা যদি আমরা একটু খেয়াল করি, পিস মুভমেন্ট এই বাক্যটা যে আমাদের আসছিল
দ্য পিস মুভমেন্ট, আমি এখানে একটা দা বসাই দিলাম, দ্য পিস মুভমেন্ট ট্রেন্ডস বা টেন্ডস, দ্য পিস মুভমেন্ট টেন্ডস টু অপোজ, হ্যাঁ ভালো করে খেয়াল করেন, ড্যাশ এখানে ওনারা গ্যাপ দিয়ে দিয়েছিল, অফ ডেঞ্জারাস and dangerous technologies, আমি এখানে এই বাক্যটা কেন উঠাইতেছি আমি একটু পরে বলতেছি, and weapons হাতিয়ার, তাই না, of mass destruction, mass destruction। দেখেন ভিডিও একটু বড় হয়ে গেলেও আপনারা অধৈর্য হবেন না, বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আমার এখানে 3-4 লাইন যাই হোক, কিন্তু বইয়ের ভিতরে এটা কিন্তু 1.5 লাইনের বেশি না, প্রশ্নপত্রে কিন্তু এটা 1.5 লাইনের বেশি হবে না, ঠিক আছে। এখন দেখেন এইখানে কি বসবে আপনি লক্ষ্য করেন, এইখানে যেটা বইয়ের মধ্যে ছিল অপশনেও সেটা ছিল, ঠিক আছে। এখানে আপনার বইয়ের মধ্যে যে শব্দটা ছিল সেটা হলো প্রলিফারেশন, দেখেন এই যে প্রলিফারেশন, যার অর্থ উন্নয়ন। আচ্ছা, এই যে প্রলিফারেশন এই শব্দটা আপনি লক্ষ্য করেন, এইখানে প্রলিফারেশন এই শব্দটার আপনি পড়তেছেন, সিনোনিম পড়তেছেন ডেভেলপমেন্ট, অ্যান্টোনিম পড়তেছেন, ঠিক আছে, আনডেভেলপমেন্ট অথবা আনডেভেলপড, এভাবে কিন্তু আপনি সিনোনিম পড়তেছেন, অ্যান্টোনিম পড়তেছেন, স্পেলিং পড়তেছেন, অথচ ওনারা গুরুত্ব দিছে এই বাক্যটার উপরে আপনার এই বাক্যটা পড়া আছে কিনা। এখন আসেন এই বাক্যটা আপনি দেখেন, পিস মুভমেন্ট এই প্যাসেজটা যখন আপনি পড়তে যাবেন দেখবেন প্রথম বাক্য, দ্বিতীয় বাক্য, তৃতীয় বাক্য, চতুর্থ বাক্য, এরকম বাক্য বিশ্লেষণ করবেন, দেখবেন এক একটা বাক্য 4-5 লাইন করে। তো এই বাক্যটা প্রশ্নে সংকলন হবে, কিন্তু এই যে বাক্যটা মাঝখান থেকে একদম মানে এই বাক্যটা একটা জায়গা থেকে এমন একটা জায়গা থেকে উঠাইছে যেটার আরেকটা বিষয়, এটা কিন্তু একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকতে হবে আগের বাক্যের সাথে, রিলেশন ছাড়া এই বাক্যটা আলাদাভাবে লেখা যাবে, এই ধরনের যে বাক্যগুলো এবং যে বাক্যগুলা প্রশ্নে সংকলন হবে, এই বাক্যগুলা বেছে বেছে যদি আপনি পড়তে পারেন হয়ে গেল কিন্তু। বাট আমরা কি করতেছি জানেন, রাগ করেন না আমার কথায়, দেখেন যুক্তি আছে কিনা। আমরা কি করতেছি দেখেন, যে আমরা এখানে 5000+ ভোকাবুলারি মুখস্থ করতেছি কত কষ্ট করে ভোকাবুলারি পড়ার জন্য, অথচ দেখেন আমাদের ঘরের কাছে ফার্স্ট পেপারে কত ভোকাবুলারি আছে। এই ভোকাবুলারি গুলো আমরা অন্য বই থেকে ফলো করার চেষ্টা করতেছি। আরে ভাই, আপনার মূল বইটা একটা নোট কিনে নেবেন, যদি একটা নোট কেনা থাকতো আপনার, আর মূল বইটা যদি আপনি দেখে দেখে এভাবে পড়তেন, আপনার প্রশ্নে কেউ ঠেকাইতে পারে? দেখেন আপনি বলতে পারেন যে কথা ঠিক আছে আপনার, কিন্তু ডি ইউনিটে তো ফার্স্ট পেপার বেসিক বেসিক প্রশ্ন হয় না। কে বলছে আপনাকে? গত বছরের 5টা প্রিপোজিশন আসছিল না, তার মধ্যে থেকে 4টা প্রিপোজিশনই ফার্স্ট পেপার বই থেকে বহু কপি করে দিছে। অর্থাৎ একটা বাক্য এরকম দিয়ে দিছে, ধরেন আপনার এনভায়রনমেন্ট এন্ড নেচার এই প্যাসেজটা আছে, মনে করেন এখানে এই প্যাসেজের মধ্যে একটা বাক্য আছে এরকম একটা ইউনিটে, ওয়ান অফ দ্য sources of water is the rivers। আচ্ছা, এই যে মনে করেন এখানে দিয়ে দিল, তো ওনারা এই জায়গায় কিন্তু গ্যাপ ফেলে দিতে পারে, আর এই জায়গায় যখন গ্যাপ ফেলে দেবে তো এইখানে আপনার এ নাম্বারে দিতে পারে সোর্স, এটা তো হবেই না। আচ্ছা, বি নাম্বারে দিতে পারে রিসোর্স, আচ্ছা সি নাম্বারে দিল সোর্সেস, আচ্ছা ডি নাম্বারে দিল রিসোর্সেস। আচ্ছা ভাই, এখন আপনি দেখেন বিপদে না, কারণ আপনি জানেন এই ফর্মুলাটা ওয়ান অফ দ্য পরে এখানে যে নাউনটা বসে সেটার সাথে এস বাই এর যোগ থাকে, একটা প্লোরাল নাউন বসে, তো আপনি দেখতেছেন এটার সাথে প্লোরাল আছে এটার সাথে প্লোরাল আছে, দুটোতে একই ধরনের, কি বিপদ না? কিন্তু আপনার যদি ফার্স্ট পেপার বইটা পড়া থাকে, এই বাক্যটা যদি সুন্দর করে পড়া থাকে, দেখেন এটা কিন্তু ছোট্ট একটা বাক্য, এই বাক্যটা কিন্তু দিতেই পারে, কথাটা বলছেন তো কি কি ভাবে দিতে পারে, এটা দিতে পারে, এইটা দিতে পারে, এই প্রিপোজিশনটা গ্যাপ ফলাই দিতে পারে, এই ইজ ভার্বটা গ্যাপ ফলাই দিতে পারে, কত ভাবে না করা যায় আপনি খেয়াল করছেন। কিন্তু এই বাক্যগুলা আপনারা যেটা মনে করেন সারা ফার্স্ট পেপার বই যত আছে সব কিছু কি তাহলে আমাদের মুখস্থ করতে হবে? দেখেন আপনি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন, কিচ্ছু না, কারণ এই ফার্স্ট পেপারের যে টেক্সটটা আপনি পড়তেছেন, যে প্যাসেজটা পড়তেছেন, এই প্যাসেজটা 2বার ভালো করে রিডিং দিলেন,
এবং যে যে বাক্যগুলো ওইখানে ইম্পর্টেন্ট, একটা আমি বলছি না, একটা প্যাসেজের মধ্য থেকে আপনি 5টার উপরে এরকম ইম্পর্টেন্ট বাক্যই পাবেন না। 5টার উপরে এই 5টা বাক্য যদি আলাদা করে ভালো করে পড়ে ফেলেন, বাস হয়ে গেল না? গ্রামাটিক্যাল রুলস সহ, অর্থাৎ আপনার ইংরেজি সেকেন্ড পেপারের মধ্য থেকে যা আসার কথা তা কিন্তু এখানে আছে। অর্থাৎ প্রশ্নগুলা টেক্সট থেকেই করে, তাতে কি হয় আপনার সেকেন্ড পেপার এখান থেকেই কিন্তু কাভার করে। বাট আপনি যেটা দেখতেছেন যে সিনোনিম এন্টোনিমস 5,000 6,000 7,000 10,000 টা আনা মুখস্থ করে বলতেছেন, অথচ ওইগুলোর মধ্য থেকে কমন পড়তেছে না। কেন কমন পড়তেছে না? ওইগুলো তো টেক্সট রিলেটেড না। কারণ ওনারা যে কথাটা বলছে সেটা হলো পাঠ্য বইয়ের আলোকে, মানে পাঠ্য বইয়ের আলোকে মানে আপনাকে এখানে টেক্সটটাকে বেশি গুরুত্ব দেওয়া হবে, কিন্তু আপনি তো টেক্সটটা বেশি গুরুত্ব দেন নাই। আপনারা যে বই পড়ছেন ওইখানে বইয়ের মধ্যে তো প্যাসেজ গুলা উঠাই দেয় নাই, সরাসরি লিখছে ইউনিট অত, লেসন এত, নিচে ভোকাবুলারি গুলো সিরিয়াল করে লিখে দিছে, তারপরে ওইখান থেকে ইম্পর্টেন্ট সাইড গুলা ফ্রেজ গুলা এগুলা দিয়ে দিছে। এম আই রাইট অর নট? আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটি টিচার যখন প্রশ্ন করবে ওনার কাছে কি এই ধরনের বই থাকবে না? অবশ্যই থাকবে। তো ওনারা ওনাদের ওয়েবসাইটে বলা কথা অনুসারে আপনার উপরে ফোকাস করার চেষ্টা করতেছে আসলে আপনি টেক্সটটা পড়ছেন কিনা, এটাই কিন্তু মূল কথা। বাট আপনি টেক্সটটা না পড়ে ওই প্যাসেজটা কি আছে কিছু জানেন না, ওই প্যাসেজের মধ্যে যে শব্দগুলো আছে সব আপনার মুখস্থ। অর্থাৎ এটার সিনোনিম পারেন, এটার অ্যান্টোনিম পারেন, ঠিক আছে, এটার স্পেলিং পারেন, সব আপনি পারেন, কিন্তু ওই বাক্যটা হয়তো আপনি কোনোদিন দেখেনি নেই। তাহলে আপনি কিভাবে ভালো হবে? আমার কথা কি খারাপ লাগলো? এবং যৌক্তিক কিনা আপনি দেখেন বিগত যে প্রশ্নগুলো বিগত বছর এবং বিগত ক ইউনিটের কোশ্চেন হয়েছে, খ ইউনিটের কোশ্চেন হয়েছে, তার আলোকে কিন্তু আমি আলোচনা করতেছি। অনুরূপ ভাবে ঘ ইউনিট আপনাদের জন্য ইনশাল্লাহ মঙ্গল গ্রহ থেকে কোনো কোশ্চেন আসবে না, বোঝা গেছে? অর্থাৎ মঙ্গল গ্রহ থেকে প্রশ্নটা নিয়ে আসা হবে না। ওই স্যারেরাই ঢাকা ইউনিভার্সিটির ওই দক্ষ এবং প্রশিক্ষিত নির্ভরযোগ্য প্রতিষ্ঠানকে ধরে রাখার জন্য যে টিচারগুলো আছে, শিক্ষকগুলো আছে, তারাই কিন্তু প্রশ্নের মান সমুন্নত রেখে প্রশ্ন করবে। তাহলে আপনাকে কিন্তু ঘটনাটা বুঝতে হবে। তো এরকম ভাবে যে আপনার 500 সেন্টেন্সের মতো এইগুলা যদি আমরা আলাদা করি, কারণ এই মুহূর্তে আপনার কিন্তু আলাদা করার অতটা সময় নাই, আমরা যদি রাত দিন পরিশ্রম করে আপনাদেরকে আলাদা করে দিই, কি ভালো হয় না? এর মধ্যে থেকে দেখবেন যে 8টা 10টা কাউন্ট করে গেছে। এরপরে বাড়তি কিছু আছে, যেমন কিছু 2-3টা আসে সবাই পারে, এই ধরনের কিছু আছে না? আবার কিছু আছে কনফিউজাল। এই সব মিলে কিন্তু আমরা একটা পদক্ষেপ নিয়েছি। আচ্ছা, এরপরে আসেন বাংলা। দেখেন ইংরেজির বিষয়ে যেভাবে আমি আলোচনা করলাম, এরপরে যদি আমরা বাংলাটা একটু অ্যানালাইসিস করি, লক্ষ্য করেন বাংলার মধ্যে আপনার ধারণা এবং আপনার যে চিন্তা ভাবনা, আপনি যেভাবে পড়ে এসেছেন এবং পড়তেছেন সেটা হলো কি? দেখেন আপনি কবি পরিস্থিতি, সবাই কিন্তু এই কথা বলে কবি পরিস্থিতি খুব ভালো করে পড়বেন। হ্যাঁ, অবশ্যই পড়বেন, কারণ আমি এখানে মার্কিংটা আমি বলে দিতেছি যে আপনার এই ধারণার উপরে কোশ্চেন হয় সর্বোচ্চ 10%। আর আমি যে বাস্তবতার কথা বলতেছি, এই বাস্তবতা ইনশাল্লাহ বানানটা হয়েছে, এই বাস্তবতার উপরে প্রশ্ন হয় 90+%। তো আপনার এই 10% তো আপনার পাশ আসে না, ঠিক আছে, কিন্তু এই বাস্তবতার উপরে আপনার পাশ হয়ে বাসে প্লাস পান, ঠিক আছে, এই ব্যাপারটা বুঝতে হবে। আচ্ছা দেখেন এই বাংলার ক্ষেত্রে আপনার ধারণাটা কি? কবি পরিস্থিতি ভালো করে পড়তে হবে, ঠিক আছে। যেমন আমরা ঐকতান কবিতাটা নিয়ে যদি আলোচনা করি, লিখেছেন কেনা? রবীন্দ্রনাথ ঠাকুর। তো এখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি এটা পড়লাম, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেছে, কত সালে মৃত্যুবরণ করেছে, ঐকতান কবিতাটি, হ্যাঁ, কবির মৃত্যুর কত মাস আগে প্রকাশিত হয়েছে, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, কত সংখ্যায় প্রকাশিত হয়েছে, আর ঐকতান কবিতার মধ্যে কয়টা চরণ আছে, ঐকতান কবিতার মধ্যে যে আপনার এখানে কয়বার লেখা আছে এই কথাটি, কয়বার লেখা আছে ওই শব্দটি, এই যে আমরা এইগুলা যে পড়তেছি, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা কি পড়তেছি? কবি পরিস্থিতি। তারপরে কি পড়তেছি আমরা? শব্দার্থ। তারপরে কি পড়তেছি আমরা? পাঠ পরিস্থিতি। এরপরে কবিতাটা 2-3 বার আমরা একটু দিতেছি, রিভিশন দিতেছি। তাছাড়া আমরা হয়তো বাজারে যে সমস্ত উন্নত মানের ভালো মানের যে বইগুলো আছে, এই বইয়ের মধ্যে আপনার বাংলা নিয়ে ঐকতান কবিতা নিয়ে যে এমসিকিউ গুলা দেওয়া আছে, বাস এগুলা আমরা একদম যদি 500 দেওয়া থাকে 500 পড়ে শেষ করে ফেললাম, ঠিক আছে। তো এখন আসেন বাস্তবতা কি? বাস্তবতা হলো, দেখেন ঢাকা ইউনিভার্সিটি কি ফোকাস করে, বাস্তবতা হলো ঐকতান কবিতাটা আসলে আপনি কতটুকু বুঝছেন। যে আপনার এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝার দরকার নাই,
এইখানে আপনি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করছিল এখানে কিন্তু এটা হাইলাইটস করছে না। কত সালে উনি মৃত্যুবরণ করেছিল, কত সালে নোবেল পুরস্কার পেয়েছিল, ঠিক আছে। এবং ঐকতান কবিতার মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে, এই কোন শব্দের অর্থ কি, কোন শব্দের সোর্স কোথায়, এগুলা থেকে যে প্রশ্ন হয় না তা কিন্তু আমি বলছি না, আসে, প্রশ্ন আসে, এগুলো আপনাকে পড়তে হবে। কিন্তু গুরুত্বপূর্ণ সাইডটা কি? গুরুত্বপূর্ণ সাইডটা হলো আপনি কবিতাটা আসলে কতটুকু বুঝছেন। কবিতাটা কতটুকু বুঝছেন মানে প্রশ্নটা কোন ধাঁচের হবে আপনি খেয়াল করেন। দেখেন, প্রশ্নটা হতে পারে ঐকতান কবিতার সাথে মিলে না নিচের কোন শব্দটি। ঐকতান কবিতার সাথে মিলে না নিচের কোন শব্দটি, তার মানে কি ঐকতানটা কি? একক সুর, এক তান, ঠিক আছে, নিচের কোন শব্দটি মিলে না। তো এরকম মনে করেন যে তিনটা শব্দ দিল যেটা হলো এক তানের সাথে মিলে মিশা যায়, যেমন সংসার, সবাই মিলে কাজ করি আমরা, পরিবার, সবাই মিলে আমরা কাজ করি, ঠিক আছে, জাতি, সবাই মিলে কাজ করি। এখন মিলে না কোনটা? এখানে সব কিন্তু ঐকতানের সাথে মিলে যেতেছে, মিলে না কোনটা? ডিভোর্স। এই যে দেখেন, ছেলে মেয়ে যে ডিভোর্স দিয়ে দিল স্বামী স্ত্রী, এটা কিন্তু মিলে না। তো এটা কি আপনার কমন পড়লো? এটা কিন্তু কমন পড়লো না। আপনি কবিতাটা বুঝছেন। যেমন এসো কবি মাটির কাছাকাছি, এই যে মাটির কাছাকাছি, হঠাৎ করে প্রশ্ন করতে পারে মাটির কাছাকাছি, মাটির কাছাকাছি এই শব্দটা আসলে কোন অর্থে ব্যবহার করা হয়েছে? মাটির কাছাকাছি কোন অর্থে ব্যবহার করা হয়েছে, এখন আপনি বুঝছেন কিনা সেটা কিন্তু বোঝা যাবে। তো এখানে মাটির কাছাকাছি বলতে শ্রমজীবী মানুষের কাছাকাছি এভাবে দিয়ে দিল, ঠিক আছে। অথবা দিয়ে দিল খেটে খাওয়া মানুষের কাছাকাছি, অথবা দিয়ে দিল যারা নিজের কথা অন্যের কাছে প্রকাশ করতে পারে না তাদের কাছাকাছি, অথবা দিয়ে দিল যাদের জীবন অপূর্ণ তাদের কাছাকাছি, ঠিক আছে, অথবা দিয়ে দিল হৃদয়ের কাছাকাছি, ঠিক আছে। এখন আপনি বলেন এই যে যে ব্যাপারটা, এটা আপনার কোথা থেকে প্রশ্ন কমন পড়লো? কমন কিন্তু পড়লো না। অথবা এরকম বললো যে মসজিদ, এই যে আপনাদের লাল সালু চরিত্রের মধ্যে মসজিদ, এই মসজিদের সাথে এরকম বললো মসজিদের চরিত্রের সাথে কোনটা মিলে না। প্রশ্ন করলো নবাব সিরাজউদ্দৌলার চরিত্রের সাথে কোনটা মিলে না। তার মানে আপনাকে এখানে যদি আপনার অপরিচিতা গল্প থেকে প্রশ্ন আসে, এখানে দেখেন অপরিচিতা চরিত্রের সাথে কোনটা মেলে না, অনুপম চরিত্রের সাথে কোনটা মেলে না। তার মানে কি বিষয়টা এখানে কি বলতেছে যে আসলে আপনি অনুপম চরিত্রটাকে আপনি বুঝছেন কিনা, এটা দ্বারা লেখক কি বোঝাইতে চাইছে। আচ্ছা, অনুপম চরিত্র এটাকে আপনি বুঝতে পারতেছেন কিনা, অথবা বিড়াল কি অর্থে ব্যবহার করা হয়েছে এটাকে আপনি আসলেই বুঝতে পেরেছেন, এটা কিন্তু যাচাই করা হচ্ছে। এবং আপনি এই প্রবন্ধগুলো, এই কবিতাগুলো, এই গল্পগুলো, উপন্যাস, নাটক আপনি কি সত্যিকার অর্থে পড়ছেন নাকি পড়েন নাই সেটা যাচাই করার জন্য এই ধরনের প্রশ্ন করে। সেটা হলো বাক্যটি কোন রচনার অন্তর্গত, কবিতাটি কোন কবিতার চরণ, বা চরণটি কোন কবিতার, ঠিক আছে, অথবা উক্তিটি কার। এই যে এই ধরনের প্রশ্ন, এটা কিন্তু এই যে বাস্তবতার প্রশ্ন, ঠিক আছে। তার মানে আপনাকে কিন্তু মেন ফোকাস বিন্দু কোনটা ঢাকা ইউনিভার্সিটিতে, ভাই আপনি ঐকতান কবিতাটা ভালো করে পড়েন, প্রয়োজনে মুখস্থ করে ফেলেন লাইন বাই লাইন বুঝে বুঝে। হ্যাঁ, না দরকার আছে আপনার পাঠ পরিস্থিতি, না দরকার আছে আপনার শব্দার্থ, না দরকার আছে আপনার কবি পরিস্থিতি, ঠিক আছে। এটা যে দরকার নাই আমি সেটা বলবো না, এগুলো কিন্তু আপনারা পড়ে ফেলছেন, একবার রিভিশন দিলেই হয়ে গেল। তো কবিতাটা পড়ে আপনি ভালো করে কবিতাটা বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, অর্থাৎ আপনি যে ধারণায় আছেন যেখান থেকে অনেক প্রশ্ন হইতো বা হয় এইভাবে আপনি চিন্তা করতেছেন, বেসিক্যালি কিন্তু সেখান থেকে প্রশ্ন হয় 10% সর্বোচ্চ, হয় না যে তা না। কিন্তু আপনার মূল প্রশ্নটা কোন জায়গাটা হচ্ছে এই যে বাস্তব ধর্মী ঘটনাটা, যে আপনি বিড়াল প্রবন্ধটাকে আপনি আসলে বুঝছেন কিনা, ঠিক আছে। এখন ধরেন এইভাবে যদি প্রশ্ন করেন, এইভাবে একটা প্রশ্ন করলো, আচ্ছা বিড়াল, ঠিক আছে, বিড়াল একটি ছোট গল্প, প্রবন্ধ, নাটক, উপন্যাস, তখন আপনি কিন্তু ছোট গল্প আর নাটকের মধ্যে, ছোট গল্প আর হলো প্রবন্ধ, এর মধ্যে কিন্তু আপনি আওলাই ফেলাই দিবেন। কেন আওলাই ফেলাই দিবেন?